তাহলে খেয়াল করো। তা দেখো তোমার কনসোলিডেটেড ব্যালেন্স শিট একটা অঙ্ক দেখো, বলছে কি দ্য ফলোইং আর দ্য ব্যালেন্স শিট অফ এস লিমিটেড এন্ড ইটস সাবসিডিয়ারি এস লিমিটেড। মানে দুইটা কোম্পানি তথ্য বলে দিছে। এস তে হচ্ছে হোল্ডিং কোম্পানি আর এস টা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। তা হোল্ডিং কোম্পানি কোনটা? যে কোম্পানি অন্য কোম্পানির 50% এর বেশি শেয়ার ক্রয় করে ফেলে তো ওটাকে বলে হোল্ডিং কোম্পানি, আর যে কোম্পানি বিক্রি করে দেয় ওটাকে বলে সাবসিডিয়ারি কোম্পানি। ঠিক আছে, তাহলে এখানে এস কোম্পানির শেয়ার ক্রয় করে ফেলছে, নিচে বলা আছে দেখবা। তা ফার্স্টে দেখো অ্যাসেট পাশে কি কি দেওয়া আছে, ফিক্সড অ্যাসেট দেওয়া আছে, এইচএরটা দেওয়া আছে আর অ্যাসেটটা দেওয়া আছে। স্টক ইন ট্রেড মজুদ পণ্য অ্যাসেট এইচএরটা দেওয়া আছে, অ্যাসেটটা দেওয়া আছে। মানে দুটো কোম্পানির আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। আলাদা আলাদা ভাবে দেওয়া আছে মানে কি, তারা আগে আলাদা আলাদা ভাবে ব্যবসা করতো, এখন এস কোম্পানির শেয়ার এস কোম্পানি কিনে ফেলে, তাহলে এখন যখন কিনে ফেলে তখন দুটো কোম্পানি এক হয়ে যায়। ওই জন্য এখন নতুন করে দুটো কোম্পানির একসাথে ব্যালেন্স শিট তৈরি করতে হয়, এটাকে বলে সমন্বিত উদ্ধৃতপত্র বা কনসলিডেটেড ব্যালেন্স শিট। তাহলে এখানে দেখো দুটো সম্পদ দুটোরই আলাদা আলাদা দেওয়া আছে। ডেটর, প্রিপেড ইন্স্যুরেন্স, 6% ডিবেঞ্চার ইন এস লিমিটেড অ্যাকোয়ার এট পার 60,000 টাকা। 6% ডিবেঞ্চার হচ্ছে ঋণপত্র। তাই এইচ এর ঘরে আছে মানে কি এস তোমার ইনভেস্ট করছে, কিন্তু কার কাছে ইনভেস্ট করছে? ওই যে নিচে আবার বলা আছে কি এস লিমিটেড এর থেকে। ওই জন্য দায়ের পাশে দেখো তো ডিবেঞ্চার আছে কিনা, ওই যে লাইব্রেরির পাশে দেখো 6% ডিবেঞ্চার আছে, এসের ঘরে কত টাকা? 1,00,000 টাকা। তার মানে তোমার এস লিমিটেড ঋণ নিছে এইচ এর কাছ থেকে 60,000 টাকা, বাকি টাকাটা অন্য কারোর কাছে। তাহলে এই 60,000 টাকা এখন তো আর এস কি আর দিবে এস কে? না, তো এটাকে বলা হয় ইন্টার ট্রানজাকশন। এটা এস থেকেও বাদ দিতে হবে আর এস থেকেও বাদ দিতে হবে। এরপর দেখো এসের পাশে ডিবেঞ্চারের পরে কি আছে? শেয়ার ইন এস লিমিটেড বলছে নিচে 1500 শেয়ার 80 টাকা করে, তোমার টাকা আসে টোটাল 1,20,000 টাকা। তাহলে এস কোম্পানির শেয়ার কিনে ফেলছে কতগুলা? 1500 শেয়ার কিনে ফেলছে, কয় টাকা করে? তোমার 80 টাকা করে, টোটাল 1,20,000 টাকা। এখন এসের কতগুলো শেয়ার ছিল? ওই দেখো এসের ওখানে বলা আছে তোমার 2 লাখ টাকা, ওই যে দায় পাশে দেখো বুঝছো, শেয়ার ক্যাপিটাল দেওয়া আছে 2 লাখ টাকা, আবার বলছে 100 টাকা ইচ, মানে এক একটা শেয়ার দাম কয় টাকা করে? 100 টাকা করে। তাহলে ভাগ দিলে হয় তোমার 2,000 শেয়ার মনে হয়। এখন 2,000 থেকে কটা শেয়ার কিনে ফেলছে? 1500 শেয়ার কিনে ফেলছে তোমার এইচ। তাহলে এসের কাছে আর কটা শেয়ার থাকে? 500 শেয়ার। তাহলে এইটা আমাদের 1 নাম্বার অনুপাত বের করতে হয়, হোল্ডিং রেশিও। তাহলে অনুপাত কত হইলো? তাহলে 1500, তার কাছে থাকলো 500, তার মানে 3:1। ঠিক আছে, এরপর কি বলছে দেখো, তোমার ক্যাশ ইন হ্যান্ড দেওয়া আছে সম্পদ পাশে। প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট দেখো এসের ঘরে দেওয়া আছে 80,000 টাকা। তো বলতে পারবা এটা সব তোমার লাভ না লস? এটা সে ডেবিট সম্পদ পাশে আছে না, সম্পদ পাশ বা ডেবিট পাশে থাকলে বুঝলি বা এটা লস আছে, এটা কি আছে? লস। এখন এটা কি ব্যালেন্স শিট কি আমরা শুরুতে করি না শেষে? ব্যালেন্স শিট তৈরি করি বছর শেষে। তার মানে বছর শেষে আমরা দেখতেছি কয় টাকা লস আছে? 80,000 টাকা লস আছে সম্পদ পাশে। যদি এটা আবার দায় পাশে থাকতো তাহলে ধরতাম এটা লাভ আছে, কিন্তু এখানে কি আছে? লস আছে শেষে। কিন্তু এখন শুরুতে কি ছিল ওটা আমরা নিচে গিয়ে দেখবো শুরুতে কি আছে। এরপর দায় পাশে দেখো শেয়ার ক্যাপিটাল আছে, তোমার রিজার্ভ আছে। রিজার্ভ দেখো শুধু এইচএরটা আছে, অ্যাসের নাই। অ্যাসের যদি রিজার্ভ থাকে ওটা আমরা ক্যাপিটাল প্রফিটের মধ্যে ভাগ করে দিই, কিন্তু অ্যাসের কোনো রিজার্ভ নাই। প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট দেখো তোমার এটা আবার এইচ এর ঘরে আছে 70,000 টাকা। অ্যাসেটটা দেখো ওই সম্পদ পাশে দেওয়া আছে আর এইচএরটা দায়ের পাশে দেওয়া আছে। ট্রেড ক্রেডিটর পাওনাদার দেওয়া আছে 70,000 40,000, আবার 6% ডিবেঞ্চার দেওয়া আছে অ্যাসের ঘরে 1 লাখ টাকা। কিন্তু এই 1 লাখ টাকার মধ্যে তোমার এস কোম্পানি কয় টাকা পায়? 60,000 টাকা। ওই টাকাটা বাদ দিতে হবে দুই জায়গায়। এখন নিচে খেয়াল করো ভালো করে, বলছে কি এস লিমিটেড অ্যাকোয়ার্ড দ্য শেয়ার অন জুলাই 1, 2022। এই যে এস কোম্পানির শেয়ারটা ক্রয় করছে না, কখন ক্রয় করছে? বলছে জুলাই মাসের 1 তারিখ।
এখন আমরা জানি কি শেয়ার যখনই ক্রয় করবে তখন থেকে তোমার যে লাভ হবে ওই লাভটাকে আমরা বলি রেভিনিউ প্রফিট, আর শেয়ার ক্রয়ের আগে যে প্রফিট হয় ওটাকে বলি ক্যাপিটাল প্রফিট। তো জুলাই থেকে ডিসেম্বর 6 মাসের হবে তোমার রেভিনিউ, আর জানুয়ারি টু জুলাই এই 6 মাস হবে তোমার তোমার ক্যাপিটাল প্রফিট। এরপর দেখো কি বলছে, and the profit and loss account of S Limited show debit balance of টাকা 1 লাখ। এই দেখো এটা শুরুতে জানুয়ারি 1 2022 সালের শুরুতে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট কয় টাকা দেখাইছে? 1 লক্ষ টাকা ছিল। কি ব্যালেন্স ছিল? ডেবিট ব্যালেন্স ছিল। মানে লাভ ছিল না লস ছিল? লস ছিল। আমরা বেসিক ক্লাসে কিন্তু এটা ফুল আমি নিয়ম দেখাই দিছি, তাহলে এটা দেখো আমরা লাভ লসটা বের করতে পারবো। যখন ওয়ার্কিং করবো তখন এটা বের দেখাই দিচ্ছি। এরপর দেখো কি বলছে, ট্রেড ক্রেডিটর অফ এস লিমিটেড ইনক্লুড 10,000 টাকা ফর গুডস সাপ্লাইড বাই এস লিমিটেড অন হুইচ এস লিমিটেড মেড প্রফিট তোমার 2,500 টাকা। তাহলে কি বলছে এখানে, ওই যে ট্রেড ক্রেডিটর মানে পাওনাদারের মধ্যে দেখছে কি এসেটটা 10,000 টাকা অন্তর্ভুক্ত আছে। যে টাকাটা কে পায়? বলছে এস লিমিটেড পায়, মানে হোল্ডিং কোম্পানি। মানে আগে তো তোমার মনে করো দুটো আলাদা আলাদা কোম্পানি ছিল, এস আর এস আলাদা কোম্পানি ছিল। এখন তাদের মধ্যে কিছু লেনদেন হয়েছে না, তখন তো কোনো চিনা বার্তা নাই, মানে আলাদা আলাদাই ছিল। তারপরে কি হয়েছে, বাকিতে ক্রয় করছিল কয় টাকা, এ মনে করো 10 টাকা পণ্য কিনছিল, দেখো তার নামে তো লিখে রাখছে। যেমন হোল্ডিং কোম্পানি কি লিখে রাখছে, যে আমার অ্যাকাউন্ট রিসিভেবল 1,500 আছে কয় টাকা, 10,000, সে তো লিখে রাখছে। আর এস কোম্পানি কি লিখে রাখছে, আমার থেকে পাবে কয় টাকা, 10,000 টাকা। এখন হোল্ডিং কোম্পানি যখন সাবসিডি কোম্পানিকে কিনে ফেলে, তখন এসের যেটা সম্পদ ওইটা এইচেরও সম্পদ, এসের যেটা দায় ওটা এইচেরও দেয়। তার মানে কি এটাকে দেওয়া লাগবে, কারণ এটা এর দায়, এটা এইচেরও দেয়। এই 10,000 টাকা এই যে সম্পদ, এটা এসের সম্পদ, তো ওই জন্য এই টাকা দেওয়া লাগবে না। কিন্তু আমাদের ব্যালেন্স শিটে উঠে আসছে না, সম্পদ দেখাচ্ছি 10,000 আবার দায়ও দেখাচ্ছি 10,000, দুই পাশে কিন্তু আমরা দেখাচ্ছি, কিন্তু এই টাকা তো আর দেওয়া নেওয়া হবে না। ওই জন্য এইগুলো লেনদেনকে বলা হয় ইন্টার ট্রানজাকশন। এটা দুই জায়গা থেকে বাদ দিয়ে দিব, 1,500 থেকেও বাদ দিয়ে দেবো, আবার 5,000 থেকেও বাদ দিয়ে দেবো। বুঝতে পারছো? এরপরে কি বলছিল দেখো, এরপর বলছে কি যে পণ্যটা পাঠাইছে না, বলছে হুইচ এস লিমিটেড মেড প্রফিট তোমার 2,500 টাকা। কয় টাকা লাভ করছিল, যে 10 টাকা পণ্য পাঠাইছে এর মধ্যে লাভ করছিল কয় টাকা, 2,500 টাকা লাভ করছিল। এখন বলছে কি 40% অফ দ্য গুডস আর স্টিল ইন স্টক অন ডিসেম্বর 31, 2022। তার মানে ওই যে এস লিমিটেড তার কাছে যে 10 টাকা পণ্য বিক্রি করছিল, এর মধ্যে 2,500 টাকা কি করছিল, প্রফিট লাভ করে তোমার পাঠাইছিল। কি করছিল, 2,500 টাকা লাভ করে তার কাছে পাঠাইছিল। এখন এই লাভ কি সম্পূর্ণ কি বিক্রি হয়ে গেছে পণ্য? না, বলছে কত পার্সেন্ট পণ্য বিক্রি হয় না, বলছে 40% তোমার বিক্রি হয় না, মানে এখন স্টিল স্টকের মধ্যে আছে। ওই লাভ কি হয়ে গেছে? না। তাহলে সংকটীয় মজুদের মধ্যে তোমার যে পণ্যর মধ্যে যে যতটুকু লাভ থাকে ওই লাভটাকে বলি আনরিয়েলাইজ প্রফিট। কতটুকু পণ্য অবিকৃত অবস্থা রয়ে গেছে, 40%। মানে 2,500 টাকার 40% করবা, ওইটাই তোমার বের হয়ে যাবে আনরিয়েলাইজ প্রফিট। ঠিক আছে? এরপর দেখো কি বলছে, প্রিপেয়ার কনসলিডেটেড ব্যালেন্স শিট। এই যখন ব্যালেন্স শিট তৈরি করতে হবে, এখন আমাদের কাজ হচ্ছে এই ব্যালেন্স শিট তৈরি করার আগে 8টা ওয়ার্কিং আছে, এই 8টা ওয়ার্কিং আমাদের আগে করতে হবে, তারপর ব্যালেন্স শিট। তা দেখো এখন আমরা ওয়ার্কিং গুলো করব, টোটাল 8টা ওয়ার্কিং আছে। ওয়ার্কিং গুলো একবার সোজা। ওয়ার্কিং 1, ফার্স্টে আমরা ওই যে হোল্ডিং রেশিও বের করব। হোল্ডিং রেশিও মানে ওই যে কতগুলো শেয়ার কিনে ফেলছিল, এস কোম্পানি 1,500 শেয়ার কিনে ফেলছিল, তাহলে এসের টোটাল কত শেয়ার ছিল, এই যদি আগে শেয়ারগুলো যদি বের করি, নাম্বার অফ শেয়ার অফ এস লিমিটেড, তাহলে এসের টাকা ছিল কতগুলা, টাকা ছিল 2 লাখ টাকা। ওই যে শেয়ার ক্যাপিটাল দেখো, এসের 2 লাখ টাকা মূলধন ছিল, আর বলছে এক একটা শেয়ার দাম ছিল 100 টাকা করে। তো ভাগ দিলে এসের শেয়ার ছিল কতগুলা, 2,000।
এখন এইচ কতগুলো কিনে ফেলছে? এইচ কিনে ফেলছে 1500 শেয়ার, আর এসের থাকে বাকি 500 শেয়ার। এটা যদি আমরা অনুপাত করি, ছোট করে ফেলি, তাহলে 3 5 15 আর 5 1 5, তাহলে অনুপাত হচ্ছে 3:1। কোন সমস্যা আছে? তো এটা তো সবচেয়ে সোজা একটা ওয়ার্কিং। ওয়ার্কিং 2, এই যেটা ভালো করে করতে হবে, কারেন্ট ইয়ার প্রফিট। এটা অনেক অঙ্কে দেয়াই থাকে, অনেক অঙ্কে বের করতে হয়। তাহলে কারেন্ট ইয়ার প্রফিটের জন্য আমাদের দেখবো প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ব্যালেন্সটা কি আছে, শুরুতে কত আছে আর শেষে কত আছে। তো দেখো, তোর বেসিকটা আমি আগে শিখিয়ে দিয়েছি, তাও এখানে আমরা একটু বুঝিয়ে দিই। দেখো, তাহলে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট 31/12 কোন সালের অঙ্ক? 2022। ব্যালেন্স শিটে যেটা আছে না, ওটা হচ্ছে বছর শেষে কয় টাকা আছে দেখো তো, প্রফিট লস অ্যাকাউন্টের ব্যালেন্স শেষে। হ্যাঁ, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স শিটে যেটা আছে শেষে তো 80,000 টাকা আছে। কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স আছে তোমার 80,000 টাকা। আবার নিচে দেখো শুরুতে কত টাকার ব্যালেন্স ছিল? প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স, এটা হচ্ছে নিচে বসে শুরুটা 1 তারিখেরটা, 1/1/2022 কত টাকা আছে? 1 লক্ষ টাকা। কোন দিকে? এটা বলছে তোমার ডেবিট ব্যালেন্স। এটা বলছে কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। এখন চলতি বছর তোমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, এটা আমরা বের করব। তুমি আগে বেসিক বুঝো, তারপর আমরা করব। তো নিয়ম হচ্ছে শুরুতে শুরুতে 1 লাখ টাকা লস, এটা কিন্তু লস হয় না, কিন্তু এটা কি লসের ব্যালেন্স ছিল। 1 তারিখে ব্যালেন্সে দেখলাম কয় টাকা আছে? 1 লক্ষ টাকা। পরে বছর যখন শেষ হয়ে গেছে দেখলাম এই লসের ব্যালেন্সটা কমে গেছে। এটাও কিন্তু লসের ব্যালেন্সই, কিন্তু লসের ব্যালেন্স কি হয়েছে? 1 লাখ থেকে ওটা কমে গেছে। তো চলতি বছরে কি করছো যে তোমার কমে গেছে লসের ব্যালেন্স? তো লাভ করছো। তাহলে কয় টাকা লাভ করছো? এই দ্য মাইনাস ডিফারেন্স কত? 20,000 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের কারেন্ট ইয়ার প্রফিট। এটা কি আমাদের কারেন্ট ইয়ার প্রফিট? চলতি বছরে লাভ হয়ে গেছে তোমার 20,000 টাকা। তো লাভ বের করার টেকনিক ফলো করবা খুব সহজেই। দুইটা ব্যালেন্স যদি তোমার এক হয়ে যায় তাহলে বিয়োগ, আর দুইটা ব্যালেন্স যদি আলাদা হয় তাহলে যোগ করবা। মানে দুইটা ডেবিট বা দুইটা যদি ক্রেডিট হয় তাহলে বিয়োগ, একটা ডেবিট একটা ক্রেডিট হইলে যোগ করে ফেলবা। ঠিক আছে? এখন এই যে দুইটা ডেবিট আছে না, এই যে বিয়োগ করে ফেলবা। একটা ডেবিট একটা ক্রেডিট থাকলে যোগ করে ফেলবা। শুরু হোক শেষ হোক কোন সমস্যা না। তোমার দুইটা ব্যালেন্স যদি এক হয়, মানে দুইটা ডেবিট বা দুইটা ক্রেডিট, তাহলে ডিফারেন্স কত ওই ডিফারেন্সটা বিয়োগ করবা। তো এটাই তোমার লাভ হবে না ক্ষতি, ওটা ব্যালেন্স দেখে তুমি বুঝবা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। আর দুটো যদি আলাদা হয় তাহলে যোগ করে ফেলবা। ঠিক আছে? এখন দেখো আমি জাস্ট এটা দিয়ে একটু বুঝাই, তাহলে তোমরা আরো সহজভাবে বুঝতে পারবা। তো এটা তো আমাদের অঙ্কের সমাধান শেষ, আমি জাস্ট একটু চেঞ্জ করে দিচ্ছি। এই দেখো, এইটাও ক্রেডিট এইটাও ক্রেডিট, দুইটাই ক্রেডিট। তাহলে তো আগেই দুটো বিয়োগ করতে হবে, বিয়োগ করতেই হবে তোমার। তাহলে বিয়োগ করে কত? 20,000 টাকা। এখন লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে তোমাকে বুঝে নিতে হবে। তাহলে এখন শুরুতে কি ছিল? 1 লাখ টাকা ক্রেডিট, মানে এবার কি লাভ আছে। শেষে কি আছে? এটাও লাভই আছে। এখন লাভের ব্যালেন্স বাড়লো না কমলো? কমছে। তার মানে চলতি বছরে কি করছো? তোমার লস হয়ে গেছে। কারেন্ট ইয়ার লস 20,000 টাকা। বুঝতে পারছো? তাহলে দুটো ক্রেডিট থাকলেও বিয়োগ করলাম, দুটো ডেবিট ছিল তাও কি করছি? বিয়োগ করে দিয়েছি। এবার খেয়াল করো, একটা ডেবিট একটা ক্রেডিট মনে করো। দেখো শুরুতে এখন কি দিয়ে দিছি? ক্রেডিট। শেষে কি আছে? উল্টা। তাহলে কি বলছি? বিপরীত থাকলে কি করবা? যোগ করবে। তো যোগ করে দাও, তখন আর বিয়োগ করবে না। তখন কি দুটা ডেবিট ক্রেডিট থাকলে যোগ করে ফেলবা। তাহলে 1,80,000। এখন শুধু বুঝতে হবে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তো নিয়ম কি দেখো, শুরুতে আগে দেখো, শুরুতে কি ছিল? লাভ ছিল। শেষে কি দেখলাম? এই লাভ তো নাই, উল্টো আরো লসের ঘরে আছে কত? তাহলে মোট টোটাল কয় টাকা লস হয়ে গেছে? তাহলে 1,80,000। বুঝতে পারছো? এবার দেখো উল্টাই দেই,
এবার এইটা ডেবিট আর এইটা ক্রেডিট, এই দুটো আলাদা আছে, আলাদা মানে কি করব, যোগ। তো এটা আমরা বুঝে গেছি যোগ। এখন শুধু লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে এটা একটু বুঝে নিতে হবে। তাহলে দেখো এবার কিভাবে বুঝবো, শুরুতে কি আছে 1 লক্ষ টাকা ডেবিট ছিল, মানে শুরুতে লস ছিল, শেষে গিয়ে দেখলাম কি ওই লসের টাকা নাই, ওটা পূরণ করে ফেলছি, লসটা কভার করে ফেলছি, কভার করার পর লাভের উপর ব্যালেন্স কত আছে 80,000। তাহলে এই বছর ধরে কি করছি, তাহলে লাভ করছি, তাহলে 1,80,000 পুরোটাই লাভ। ঠিক আছে, এই ভেজালগুলো আমাদের মধ্যে থাকবে। তাহলে এখানে টেকনিক ফলো করবে কি, দুটাই এক হইলে তোমার বিয়োগ করে ফেলবা, আর দুটো আলাদা হইলে যোগ করে ফেলবা। ঠিক আছে, তা আমাদের 2 নম্বর ওয়ার্কিং চলে গেল কারেন্ট ইয়ার প্রফিট। তা আমাদের ওকে কি ছিল, দুইটাই ডেবিট দিকে ছিল, তো দুইটা ডেবিট মানে আমরা মাইনাস করে দিছিলাম, মাইনাস করছি, তো 20,000 টাকা ডিফারেন্স বের হইছে। তো এটা হচ্ছে আমাদের কারেন্ট ইয়ার প্রফিট। ক্লিয়ার? এরপর আসো 3 নম্বর ওয়ার্কিং, ওয়ার্কিং 3। এখানে আমরা রেভিনিউ প্রফিট বের করে ফেলব, রেভিনিউ প্রফিট। তাহলে এখানে মনে রাখবা রেভিনিউ প্রফিট সমান সমান কি মনে রাখতে বলছিলাম, রেভিনিউ প্রফিট সমান সমান কারেন্ট ইয়ার প্রফিট। শুধু একটা জিনিস খেয়াল করবা, শেয়ারটা কখন ক্রয় করছি, তো শেয়ার ক্রয়ের পরে যতটুকু লাভ হবে সবগুলাই কি প্রফিট, রেভিনিউ প্রফিট। তো নরমালি আমরা যদি দেখো বুঝে যাবে, আমাদের কারেন্ট ইয়ার মানে কোনটা কারেন্ট ইয়ার, যেমন 22 সাল কারেন্ট ইয়ার, 22 সালে শুরু কোন হচ্ছে, কখন থেকে, জানুয়ারি থেকে শুরু না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই 12 মাস এটা হচ্ছে আমাদের কি কারেন্ট ইয়ার, এটা কি আমাদের কারেন্ট ইয়ার। এখন এই পুরো কারেন্ট ইয়ারে কত টাকা লাভ হয়েছে আমাদের 20,000 টাকা, কিন্তু এই লাভটুকু কিছু কিছু রেভিনিউতে চলে যায়, কিছু ক্যাপিটালে চলে যায়। দেখো রেভিনিউ তো কত টাকা পাঠাবো, ক্যাপিটালে কতটুকু পাঠাবো, এটার জন্য কি দেখতে হবে, শেয়ার কখন ক্রয় করছি। তাহলে আমাদের ওকে শেয়ার কখন ক্রয় করছি, জুলাই মাসের 1 তারিখে, এই যে এখানে ক্রয় করছি। তাহলে এই যে তার দুই ভাগ হয়ে গেছে না, এই দেখো দুই ভাগ করে ফেলছি আমরা। তাহলে এই ফার্স্টের 6 মাস শেয়ার করার আগে যেটুকু লাভ হয়েছে ওটাকে বলবো ক্যাপিটাল, আর শেয়ার করার পরে 6 মাস হচ্ছে না, এটাকে বলবো রেভিনিউ। ক্যাপিটাল প্রফিট, রেভিনিউ প্রফিট, ডাইরেক্ট নাম হচ্ছে, এটা বলে প্রি অ্যাকুইজিশন প্রফিট, আর এটা বলে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। বুঝতে পারছো? তাহলে আমরা বুঝে গেছি আমাদের কারেন্ট ইয়ার প্রফিট যত, এখন কয় মাসের রেভিনিউ, 6 মাসের, এই যে গুণ 6 ভাগ 12, এই তো দেখো কারেন্ট ইয়ার প্রফিট কয় টাকা ছিল, 20,000 টাকায় যেটা বের করলাম 2 নম্বরে, এটার শুধু অর্ধেক টাকা আমরা রেভিনিউ দেখাই দিব। তাহলে 10,000 হচ্ছে আমাদের কি প্রফিট, 10,000 হচ্ছে আমাদের রেভিনিউ প্রফিট। ঠিক আছে, এখন এই টাকাটা দুজনের মধ্যে ভাগ করে দিব এই 4 এর মধ্যে। তাহলে দেখো তো অনুপাত কত বের করছিলাম, 3:1, তো টোটাল হচ্ছে 4, 4 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, আর এর কয় ভাগ, 4 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ। তাহলে বের হবে কত টাকা দেখো, স্যার মানে 6 মাস বের করলাম, তো 6 মাসের মধ্যে বলা আছে যে 6 মাসের রেভিনিউ প্রফিট, ওই যে শেয়ার দেখো আমাদের হ্যাঁ দেখো শেয়ারের ডেট দেওয়া আছে, ওই যে ফার্স্টে দেখো সমন্বয় এস লিমিটেড অ্যাকোয়ার্ড দ্য শেয়ার অন জুলাই 1, 2022, পাইছো? এটা দেখে আমরা বুঝছি যে 6 মাসের রেভিনিউ আর বাকি 6 মাসের ক্যাপিটাল। এখন জুলাইয়ের জায়গায় যদি বলতে এপ্রিল মাস, এপ্রিল মাসের 1 তারিখে শেয়ার কিনছি, তাহলে কি হইতো, তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসের হইতো ক্যাপিটাল, আর 9 মাসের হইতো রেভিনিউ। ঠিক আছে, তাহলে কত টাকা হয়, তাহলে ভাগ করলে এটা মনে হয় 7,500, আর এটা 2,500। ঠিক আছে, এই যে আমরা টাকা ভাগ করে দিচ্ছি রেভিনিউ। তো 3টা ওয়ার্কিং আমাদের শেষ। এখন দেখো আমরা 4 নাম্বার ওয়ার্কিংটা করব। ওয়ার্কিং 4, 4 নাম্বার আমরা বের করে ফেলবো ক্যাপিটাল প্রফিট। এই দেখো, তো
তাহলে ক্যাপিটাল প্রফিটে বেসিক কি কি আসে এগুলো এখানে মনে রাখবে। তাহলে আমি আগে একটু ফরম্যাট লিখি, তারপর আমি অঙ্কটা করব। তো এখানে ফার্স্টে আসবে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ওই যে 1 যেটা ছিল না 22 সাল, এইটা আসে। তারপর এখানে আসে জেনারেল প্রফিট, প্রফিট তো না তোমার ওই যে জেনারেল রিজার্ভ, এটার সাথে কি আসবে জেনারেল রিজার্ভ অ্যাসেটটা অফ অ্যাশ লিমিটেড। প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আসবে, যদি অ্যাসেট রিজার্ভ থাকে রিজার্ভ আসবে, তারপর আসবে কারেন্ট ইয়ার থেকে যদি কোনো প্রফিট থাকে ওটা আসবে কারেন্ট ইয়ার প্রফিট। তারপরে আসবে তোমার কোন সম্পদ যদি কম দাম দেখানো হয়, ওই যে ফিক্সড অ্যাসেট আন্ডার ভ্যালুড একটা অঙ্কে পাইছিলাম, ফিক্সড অ্যাসেট আন্ডার ভ্যালুড যদি কম দেখানো হয় তাহলে এটা এখানে যোগ হবে, আর যদি বেশি দেখানো হয় তাহলে আবার বিয়োগ হবে এখানে। তাহলে এগুলো হচ্ছে ডিভিডেন্ড ছাড়া এই আইটেমগুলো আমাদের আসে, ঠিক আছে? এগুলো কি যদি ডিভিডেন্ড না থাকে, ডিভিডেন্ড ছাড়া অঙ্কে এই আইটেমগুলো আমাদের থাকে। ডিভিডেন্ড থাকলে আরো আমাদের কিছু কাজ আছে, ওটা আমরা পরে ডিভিডেন্ড যখন করব তখন আমরা দেখব। এখন আমাদের অঙ্কে দেখো তো কি কি আসে। প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট 1 তারিখে কত টাকা ছিল, যে নিচে ব্যালেন্স কত টাকা ছিল, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট 1 তারিখে কত টাকা ছিল 1 লক্ষ টাকা। এটা কি লাভ ছিল না লস ছিল? ডেবিট ব্যালেন্স মানে লস ছিল, এই যে মাইনাস, ঠিক আছে? জেনারেল রিজার্ভ অফ অ্যাশ লিমিটেড, দেখো তো অঙ্কে রিজার্ভ আছে কিনা আসে, অঙ্কে রিজার্ভ আছে দেখো, কিন্তু কাটটা আছে এইচ এরটা, তাহলে এইচ এরটা না কাটটা আসবে না, তাহলে এই অ্যাশ তো নাই, তাহলে এটা আর আসবে না। তারপর কারেন্ট ইয়ার প্রফিট, কোনটা এইচ এর রিজার্ভ আসবে না, অ্যাশ এর রিজার্ভ যদি থাকতো ওটা আসতো। তারপর কি আসবে কারেন্ট ইয়ার প্রফিট, এটা সব সময় আসে না, ওদের শেয়ার কখন ক্রয় করছি ওটার উপর নির্ভর করে এটা আসে। তাহলে আমাদের ওকে শেয়ার কিনছিলাম জুলাই মাসে, তো জুলাই থেকে ডিসেম্বর 6 মাস তো রিভিনিউতে দিছি, বাকি 6 মাস কোথায় যাবে, এই যে ক্যাপিটালে আসে পড়বে, বুঝতে পারছো? এটা কারেন্ট ইয়ার প্রফিট কত টাকা বের করছিলাম আমরা 20,000 টাকা। এখানে কতটুকু আসবে অর্ধেক, 6 মাসের রেভিনিউ 6 মাসের ক্যাপিটাল, এই দেখো 6 মাসের এখানে আসে পড়বে, তাহলে 10,000 টাকা এটা যোগ হবে, যেহেতু লাভ ছিল এটা যোগ হবে। ফিক্সড অ্যাসেট আন্ডার ভ্যালুড, এই অঙ্কে নাই, অন্য অঙ্কে থাকতে পারে আন্ডার ভ্যালুড বা ওভার ভ্যালুড, তাহলে দেখো আর কিছুই নাই, এবার এই দুটো যোগ বিয়োগ করো, তাহলে 1 লাখ থেকে 10,000 বাদ দিয়ে দাও, তাহলে মাইনাস 90,000, তো 90,000 কি হচ্ছে মাইনাস, তার মানে ক্যাপিটাল প্রফিট তো হয় নাই, ক্যাপিটাল কি হয়ে গেছে ক্যাপিটাল লস হয়ে গেছে, দেখবা। সুতরাং ক্যাপিটাল লস 90,000 টাকা। এটাও কি করব দুটোর মধ্যে ভাগ করে ফেলবো, তাহলে এইচ এর ভাগে কত টাকা পড়বে 90,000, ওই যে 4 ভাগে 3 ভাগ, আর এস এর ভাগে 4 ভাগের 1 ভাগ। দেখো তো ক্যালকুলেশন করে কত টাকা বের হয় ৬৭,৫০০ টাকা এইচ এর ঘরে, আর এস এর ভাগে পড়ে তোমার 22,৫০০ টাকা। এই চারটা ওয়ার্কিং শেষ, এরপর আমরা করব 5 নম্বর ওয়ার্কিং। তাহলে ওর জন্য কি কি আসে ওগুলো যদি মনে রাখতে পারো, দেখবো এগুলো অত বেশিও কঠিন না। স্যার শেয়ার ক্রয়ের তারিখ না থাকলে ওই লাভটা কোথায় যায়? যদি ক্রয়ের তারিখ না থাকে তাহলে আমরা বলবো শুরুতেই ক্রয় করছি, জানুয়ারি মাসে ক্রয় করছি, তো সবগুলো রিভিনিউ তো দিয়ে দেবো, ক্যাপিটাল আর দেওয়া লাগবে না। এরপর দেখো ওয়ার্কিং ভাই, এখানে বের করবো আমরা গুডউইল সুনাম অথবা ক্যাপিটাল রিজার্ভ, গুডউইল অথবা ক্যাপিটাল রিজার্ভ। তাহলে এখানে আগে দেখো কি কি আসবে, এখানে এগুলা তো আগে আমাদের জানতে হবে, তাইলে শুধু তুমি অঙ্ক করতে পারবে। তো এখানে ফার্স্টে আসবে পেড আপ ভ্যালু অফ শেয়ার, পেড আপ ভ্যালু অফ শেয়ার, এর মানে হচ্ছে ওই যে এস কোম্পানি শেয়ার কিনে ফেলছে না,
1500 শেয়ার, ওটা দাম কয় টাকা ওই দামটা দিব। এর সাথে আবার যোগ হয় এন্ড ক্যাপিটাল প্রফিট অফ এইচ লিমিটেড। ওই যে এইচ এর যতটুকু ক্যাপিটাল প্রফিট হয়েছে না আমাদের, এটা যোগ হয়। কিন্তু লস হলে আবার কি হবে? লাভ হলে তো যোগ, কিন্তু লস হলে বিয়োগ। উল্টা কাজ, বিয়োগ করে দেবো। ঠিক আছে, এরপর এখান থেকে বাদ দিতে হয় লেস কস্ট প্রাইস। বাদ দেবো কি এখানে? কস্ট প্রাইস। তুমি কয় টাকা দিয়ে কিনছিলে, কয় দাম তো ছিল, কয় টাকা করে দাম ছিল শেয়ারের? 100 টাকা। শেয়ার দাম ছিল দেখো তোমার 100 শেয়ার 150 এই 1500 শেয়ার কিনছিল, এক একটা শেয়ার দাম ছিল কয় টাকা করে? 100 টাকা করে দাম ছিল। কিনছিল 80 দিয়ে। ওটা তো কিনছিল 80, দাম ছিল কয় টাকা করে? 100 টাকা করে দাম ছিল। ঠিক আছে, এখন তুমি কয় টাকা দিছো, তুমি কম দিছো না বেশি দিছো, ওটার উপর নির্ভর করে আমাদের গুডউইল অথবা ক্যাপিটাল রিজার্ভটা বের হবে। এখন দেখো তাহলে ফার্স্টে পেড আপ ভ্যালু অফ শেয়ার, কয়টা শেয়ার কিনে ফেলছিল? 1500 শেয়ার। পেড আপ ভ্যালু, এক একটা শেয়ার দাম কয় টাকা করে ছিল? 100 করে। তো গুণ দিলে টাকা আসে 1,50,000 টাকা। ঠিক আছে, এরপর যোগ হয় ক্যাপিটাল প্রফিট। আমাদের ক্যাপিটাল প্রফিটে কি লাভ হয়েছিল, লস হয়েছিল? লস। তাহলে আর যোগ করব না, কি করব? বিয়োগ করে ফেলবো। এই যে লেস ক্যাপিটাল প্রফিট তো হয় না, কি হয়েছে? ক্যাপিটাল লস হয়ে গেছে। লাভ হলে যোগ, লস হলে বিয়োগ। কয় টাকা লস? এই যেটা আমরা দেখো বের করে ফেলছি, এই যে কয় টাকা লস হয়েছে? 67,500 টাকা। এইটা আমরা করে ফেলবো বিয়োগ। তাহলে 1.5 লাখ থেকে 67,500 টাকা মাইনাস করো, তো দেখো কয় টাকা থাকে? 82,500 টাকা। স্যার এটা বিয়োগ করুন। কোনটা যে প্রফিট ক্যাপিটাল কি লস হয়ে গেছে ওর জন্য বিয়োগ, যদি লাভ হয়ে তখন যোগ করতাম। এই যে টাই করলাম এসে তো গুডউইল তো এইচেরই বিয়োগ। এখন গুডউইল যখন বের করব, এখানে মতো এইচডি আমাদের আসবে। অ্যাসেটটা ওই যে মাইনরিটি ইন্টারেস্ট আছে না, এটা ওয়ার্কিং মাইনরিটি ইন্টারেস্ট, অ্যাসেটটা সব ওই মাইনরিটি ইন্টারেস্টে চলে যাবে। হ্যাঁ, এখানে এইচটা তোমাদের গত ক্লাসে মনে হয় কি দিছিলাম একটা, ওই যে এইচ আর অ্যাসেট টাকাটা ভাগ করে দেখাইছিলাম। এটা কভার খেয়াল করতেছি। এই দেখো এটা মনে রাখবা, ক্যাপিটাল প্রফিট আর হচ্ছে কি রেভিনিউ প্রফিট। ক্যাপিটাল প্রফিট আর হচ্ছে রেভিনিউ প্রফিট। এই দুটো প্রফিট আমরা কি ভাগ করে ফেলছি না? এইচ কে এইচ এর কিছু ভাগ করছি, আবার এস এর কিছু ভাগ করে দিছি, আবার রেভিনিউ ভাগ করছি না, এইচ আর এস। এখন বাইরে হচ্ছে এগুলো কোনটা কোথায় কোথায় যাবে এগুলো মনে রাখতে হবে। এগুলো গত ক্লাসে দেখাইছিল, তো আবার খেয়াল করো। এই যে এস এর দুটো আছে না, ক্যাপিটাল হোক আর রেভিনিউ হোক, এস এর দুটো চলে যাবে তোমার মাইনরিটি ইন্টারেস্ট। দুটোটা এসে না। মাইনরিটি ইন্টারেস্ট এটা আমরা ওই তোমার 6 নাম্বার ওয়ার্কিং আমরা এটা করব, মাইনরিটি ইন্টারেস্ট বের করব, তো এটা ওইখানে দিয়ে দেব। তারপরে দুটো ভাগ দুটো চলে গেছে, তো টোটাল 4 ভাগ না, 2 ভাগ। এসে দুটো ভাগ করে ফেললাম, কোথায় চলে যাবে? এটা মাইনরিটি ইন্টারেস্টে। এখন বাকি থাকলো কি? শুধু এইচ এর ক্যাপিটাল প্রফিট আর তোমার এইচ এর রেভিনিউ প্রফিট, এই দুটো বাকি থাকে। এইচ এর যেটা ক্যাপিটাল প্রফিট আছে না, এটা এই যে 5 নাম্বার ওয়ার্কিং এ গুডউইল যখন বের করব সেইখানে যোগ হবে, গুডউইলে যোগ হবে। এখন যোগ হবে দেখছি, এখন যদি লস হয় তাও যোগ, বিয়োগ। না তো লস হলে বিয়োগ। আর যেটা রেভিনিউ আছে না, এটা আবার যাবে 8 নাম্বার একটা ওয়ার্কিং করব, সর্বশেষ ওয়ার্কিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে এটা আবার যোগ করতে হবে। এই 4 জায়গায় যাবে, বুঝতে পারছো? তাহলে এখন আসো, এখন আমরা কি তৈরি করতেছি? এই যে গুডউইল। তাহলে ফার্স্টে কি দিলাম? পেড আপ ভ্যালু অফ শেয়ার 1.5 লাখ টাকা। ক্যাপিটাল লস হয়ে গেছিল 67,500, মাইনাস করে 82,500 টাকা। কস্ট প্রাইস, আমি যে শেয়ারগুলো কিনছি আমি দিছি কয় টাকা, ওটা হচ্ছে কস্ট প্রাইস। আমি কয় টাকা দিয়ে কিনছি? আমি টাকা দিছি, দেখো দেওয়া আছে 1500 শেয়ার 80 টাকা করে, 1,20,000 টাকা। কয় টাকা দিছি? 1,20,000 টাকা। মাইনাস করে দাও, 1,20,000 মাইনাস করলে কয় টাকা থাকে? 37,500। কস্ট প্রাইস টাইপ করতে
37, হ্যাঁ কস্ট প্রাইসটা বাদ দিবা 1,20,000, তো থাকে কত 37,500 টাকা থাকে। এখন এটার নাম হয় গুডউইল, না হলে ক্যাপিটাল রিজার্ভ, হয় গুডউইল না হলে কি ক্যাপিটাল রিজার্ভ। তো তুমি আগে চিন্তা করো, তারপর তো টেকনিক শিখাচ্ছি। দেখো তোমার হিসাবে দাম আসে কয় টাকা শেয়ারের, সব যোগ বিয়োগ করার পর দেখলা শেয়ার দাম আসে 82,500 টাকা। এখন তুমি কম টাকা দিছো না বেশি টাকা দিছো? তুমি এই টাকার চেয়ে বেশি টাকা দিয়ে দিচ্ছ না 1,20,000, তার মানে কি প্রতিষ্ঠানের সুনাম আছে, প্রতিষ্ঠানে কি আছে সুনাম আছে, তার জন্য তুমি আর বেশি টাকা দিয়েছো। যদি তুমি এই 82,000 টাকা কম দিতা, দাম আসছে 82,500, তুমি যদি 70,000 টাকা দিতা, তাহলে কম দিছো না, তখন বলতো ওটা ক্যাপিটাল রিজার্ভ, মূলধন সঞ্চিত। বুঝতে পারছো? বেশি দিলে সুনাম আছে অবশ্যই, আর কম দিলে কি আছে ক্যাপিটাল রিজার্ভ, মূলধন সঞ্চিত আছে। তাহলে এটা হচ্ছে আমাদের নিয়ম। এখন টেকনিক মনে রাখবা, যদি বিয়োগ করার পর যদি পজিটিভ হয় তা ক্যাপিটাল রিজার্ভ, যদি মাইনাস হয় তা গুডউইল। যদি একদম সবার লাস্টের ফিগারটা যদি পজিটিভ হয় তাহলে ক্যাপিটাল রিজার্ভ, যদি নেগেটিভ হয় তাহলে গুডউইল। তো এটা দেখো 1,20,000 মাইনাস করলে কি মাইনাস বলো না, তারপরে এটা কি আছে তাহলে এটা হচ্ছে গুডউইল, মাইনাস হইলে গুডউইল আর প্লাস হইলে ক্যাপিটাল রিজার্ভ। তোমার প্লাস মাইনাস লেখা দরকার নাই, যে টাকা বের হবে নাম শুনে কি বলবা গুডউইল। কোন সমস্যা আছে না? তো গেল কয়টা ওয়ার্কিং, 5টা ওয়ার্কিং গেল, আর 3টা ওয়ার্কিং আছে। দেখো দেখো ওয়ার্কিং 6 নাম্বার আমরা বের করে ফেলবো। আনরিয়েলাইজড প্রফিট, আনরিয়েলাইজড প্রফিট জিনিসটা কি? এইচ, আবার খেয়াল করো, এইচ আর এস এর মধ্যে যখন লেনদেন হয়, পণ্য কেনা বেচা হয়, তখন ওরা তো ফ্রি বা যে দামে কিনছিল ওই দামে তো পণ্য বিক্রি করে না, কি করে ওরা লাভ করে তারপর বিক্রি করে। নরমাল সবাই কি করে লাভ করে তো বিক্রি করে। তাহলে তোমার এই শেয়ার করার আগে ওদের নিজেদের মধ্যে লেনদেন হয়েছিল, তো লেনদেন হওয়ার পরে কিছু পণ্য বিক্রি করছিল, তো ওইটার মধ্যে দেখছে যে এত টাকা লাভ আছে, কিন্তু ওই পণ্য যার কাছে বিক্রি করছিল ওই আবার কি করছে, বিক্রি করতে পারে না, ওর স্টকের মধ্যে রয়ে গেছে। এখন তুমি তো ওর কোম্পানিটা কিনে ফেলছো না, তখন ওই লাভটুকু তো আর হয় নাই, যে পণ্য রয়ে গেছে ওটা কি আর বিক্রি হয়ে গেছে না, লাভ তো আর হয় নাই। এই লাভ যে হয় নাই, ওই জন্য এই লাভটাকে বলা হয় আনরিয়েলাইজড প্রফিট। এটা কি বলা হয়? আনরিয়েলাইজড প্রফিট। তাহলে আমাদের অঙ্কে দেখো কি বলছে, আবার খেয়াল করো আনরিয়েলাইজড প্রফিটটা ওই যে নিচে দেখো বলা আছে, trade creditor of S Limited include 10,000 টাকা for goods supplied by S Limited on which S Limited made profit টাকা 2,500 টাকা। প্রফিট বলে দিছে, S Limited কাছে পণ্য বিক্রি করছিল, কয় টাকা লাভ করছিল এখানে? 2,500 টাকা লাভ করছিল। এখন এস ওর পণ্য কি খাবে? এস কি ওই পণ্য খাবে না, এস কি করবে ওই পণ্য কিনে আবার সে বেশি দাম বিক্রি করবে, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে যদি বিক্রি করে ফেলে তাহলে তো লাভ হয়ে গেছে, ওই পণ্য যদি বিক্রি করে ফেলে তাহলে তো লাভ, রিয়েলাইজ প্রফিট হয়ে যাবে। ওটা কি প্রফিট হবে? রিয়েলাইজ প্রফিট। কিন্তু আনরিয়েলাইজড কখন হয়ে যায়? যখন ওই পণ্যটা বিক্রি করতে পারে না। বুঝতে পারছো? এখন দেখেন পরে বলে দিচ্ছে আবার 40% অফ দ্য গুডস আর স্টিল ইন স্টক, মানে কি 40% পণ্য এখন স্টকে আছে, ওটা বিক্রি করতে পারে না, তো ওর মধ্যে তো লাভ আছে না, তো ওই লাভটাকে আমরা বলবো কি আনরিয়েলাইজড প্রফিট। এই দেখো তুমি ডাইরেক্টলি বের করতে পারবা। তাহলে টোটাল কয় টাকা লাভ আছে? 25 লাভ বলে দিছে, কত পার্সেন্ট বিক্রি করতে পারো নাই, তাহলে 40%, এটা হচ্ছে আমাদের আনরিয়েলাইজড প্রফিট। তাহলে 40% করলে হয় 1,000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি আনরিয়েলাইজড প্রফিট। গেল 6 নম্বর ওয়ার্কিং 7 মাইনরিটি ইন্টারেস্ট। মাইনরিটি মানে কি সংখ্যালঘু। এখানে কারা সংখ্যালঘু? এস কোম্পানি, তাদের সংখ্যা কম, তাদের মাত্র 500 শেয়ার, 1500 শেয়ার কি করছে ওরা বিক্রি করে দিছে। তাহলে এস কোম্পানি এখানে হচ্ছে সংখ্যালঘু।
এখন তাদের যে মূলধন, তাদের এখনো 500 শেয়ার রয়ে গেছে না, এখন তারা তো কোম্পানির অংশ, এখন তাদের শেয়ারগুলা আর মূলধন আকারে দেখানো হয় না, অর্থাৎ মাইনরিটি ইন্টারেস্ট আকারে ব্যালেন্স শিটে দায় ফাঁসে দেখানো হয়। এখন তারা কোম্পানির কাছে কয় টাকা মূলধন দাবি করে সেটা এখন আমাদের বের করতে হবে, ওটা হচ্ছে আমাদের এখানে মাইনরিটি ইন্টারেস্ট। খেয়াল করে কিভাবে বের করবা, ফার্স্টে দিবা পেড আপ ভ্যালু অফ শেয়ার, পেড আপ ভ্যালু অফ শেয়ার, কতগুলো শেয়ার তাদের কাছে রয়ে গেছে, তাদের কাছে রয়ে গেছে 500 শেয়ার তাদের কাছে রয়ে গেছে। কয়টা করে দাম ছিল শেয়ারের, 100 করে দাম ছিল, তার মানে 50,000 টাকা এখনো তাদের মূলধন আছে এখানে, ঠিক আছে। আবার দুটো লাভ ছিল না, ওই যে ক্যাপিটাল প্রফিট আর রেভিনিউ প্রফিট, আমরা অ্যাসেট দুটো ভাগ করছিলাম, যেটু আগে দেখাইছিলাম, অ্যাসেট দুটো এই যে এখানে যোগ হবে, লাভ হলে যোগ হবে আর লস হলে বিয়োগ হবে। তাহলে এই যে আমাদের রেভিনিউ প্রফিট হয়েছিল, রেভিনিউ প্রফিট হয়েছিল কয় টাকা, রেভিনিউ প্রফিট হয়েছিল অ্যাসেটটা 2500 টাকা, আর ক্যাপিটাল আমার লস হয়েছিল, লেস ক্যাপিটাল লস, 22,500 ক্যাপিটাল লস হয়েছে কয় টাকা, 22,500 টাকা। এই যেটা করে দিব মাইনাস, তাহলে এখন যোগ বিয়োগ করে দাও, শেষ। তাহলে কয় টাকা হয় যোগ বিয়োগ করলে, 30,000 টাকা। কয় টাকা হয়, 30,000। তাহলে এটা তাদের মূলধন দেখানো হয় না, এটা তাদের মাইনরিটি ইন্টারেস্ট নামে আলাদা ভাবে দেখানো, ঠিক আছে। এরপর দেখো লাস্ট সর্বশেষ ওয়ার্কিং নাম্বার 8, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। এই যেখানে খেয়াল করবা, এর আগে যে কটা যতগুলো কাজ করলাম না সব কিন্তু 80 টাকা থাকে, এই একমাত্র কাজ করব আমরা এই সেটটা, তো যে দেখো প্রফিট অফ লস অ্যাকাউন্ট অফ এস লিমিটেড, ঠিক আছে। তাহলে এইটার ফার্স্টে আমরা ব্যালেন্স দিয়ে দিব, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স, মানে আগে থেকে যেটা ছিল এটা কই থেকে পাবা, এটা দেখো ব্যালেন্স শিটে দেয়া থাকবে, ব্যালেন্স শিট যেটা আছে না এটা আগে বসাই দিব। দেখো এই সেটটা কয় টাকা আছে, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ওই যে দেখো দায় পাশে দেওয়া আছে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট 70,000 টাকা, পাইছো, এই যে বসাই দাও 70,000 টাকা। এরপরে এখানে মনে রাখবা, এখানে কি কি কাজ হবে, এখানে বাদ দিবা লেস, সব সময় আনরিয়েলাইজড প্রফিট থাকলে এখান থেকে বাদ দিয়ে দিবা, আনরিয়েলাইজড প্রফিট কয় টাকা ছিল, আনরিয়েলাইজড প্রফিট ওই যে আমরা 6 নম্বর ওয়ার্কিং এ বের করছি 1,000 টাকা, এটা মাইনাস করে দিবা। তারপরে এখানে একটা জিনিস আসবে, ওই যে এইচ এর রেভিনিউ প্রফিট, এইচ এর কি আসবে, রেভিনিউ প্রফিট, একটু আগে তো দেখাইছি কোথায় কোনটা যাবে। তাহলে এইচ এর রেভিনিউ প্রফিট হয়েছিল না লস হয়েছিল, তো প্রফিট হয়েছিল, যোগ করে ফেলবা, রেভিনিউ প্রফিট অফ এইচ লিমিটেড কয় টাকা লাভ হয়েছিল, এইচ এর রেভিনিউ প্রফিট কয় টাকা হয়েছিল, 7,500, এটা যোগ করে ফেলবা। এখন যোগ বিয়োগ করো, দেখো কয় টাকা থাকে, 70 আর 7 77, 1000 বাদ দিলে 76,500 টাকা, ঠিক আছে। তাহলে এই আমাদের 8টা ওয়ার্কিং শেষ, মাত্র কি করলাম আমরা, ওয়ার্কিং করলাম। এখন কি বাকি, এখন আমাদের অঙ্ক করতে হবে, ব্যালেন্স শিট তৈরি করতে বলছে। এখন খেয়াল করো ব্যালেন্স শিটটা, তাহলে খেয়াল করো আমাদের এটাই প্রশ্নে চাইছে কনসলিডেটেড ব্যালেন্স শিট সম্মিলিত উদ্ধৃত পত্র। আমাদের অঙ্কে কিন্তু ব্যালেন্স শিট করাই আছে, ওটা আবার আলাদা আলাদা আছে, এই সেটটা আলাদা আছে, এই সেটটা আলাদা আছে। এখন আমরা দুটো একসাথে করে এই ব্যালেন্স শিট তৈরি করতে হবে। এটা দেখো একবার সোজা, এটা ওয়ার্কিং তুমি যদি ভালো করে ফেলো ব্যালেন্স শিট একবারে সোজা। এটা শুধু কি করবে, অঙ্কে যেটা দেওয়া আছে না ওটা খালি দেখে দেখে উঠাবা। তো ফার্স্টে দেখো তো এক্সের পাশে কি আছে, এই দেখো ফিক্সড অ্যাসেট, শুধুমাত্র কি করবা, দুটো যোগ করে দিবা, এইচ প্লাস এইচ, আগে আলাদা আছে না, এখন দুটো যোগ করে ফেলবা। দেখো কত টাকা ছিল, 2,50,000 আর 1,40,000 যোগ করলে কত হয়, 3,90,000 টাকা। এই যে বসাই দিবা 3,90,000
90,000 টাকা। তারপর কি আছে? তারপর স্টক ইন ট্রেড, স্টক ইন ট্রেড কয় টাকা ছিল স্টক? ছিল 70,000, 40,000। এই যে x প্লাস s, তো 70,000 আর 40,000 যোগ করলে কত হয়? 1,10,000 টাকা। তারপর কি আছে? ডেটর, এই যে স্টকের একটা কাজ ছিল, হ্যাঁ স্টকের একটা কাজ আছে। স্টক কত টাকা ছিল? 1,10,000 টাকা। ওই যে আমাদের স্টকের মধ্যে আবার কিছু পণ্য আছে যেটা বিক্রি হয় নাই, ওর মধ্যে আবার কিছু লাভটা আছে না, যেটা বলছিলাম আনরিয়েলাইজড প্রফিট, ওই স্টক থেকে ওটা বাদ দিতে হয়, লেস আনরিয়েলাইজড প্রফিট। কত টাকা লাভ হয়েছিল? 1,000 টাকা। এটা মাইনাস করে দিবা, তো মাইনাস করলে থাকে কত? 1,09,000 টাকা। এরপরে কি ছিল? ডেটর, দেনাদার। কয় টাকা ছিল দেনাদার? 50, 50। ওই দুটো যোগ করবেন বা h প্লাস s, তাহলে ছিল 50 আর 50 যোগ করলে 1,00,000 টাকা। কিন্তু এর মধ্যে ওই যে নিচে সমন্বয় বলা ছিল, এই টাকার মধ্যে আবার ওই যে s থেকে পাবে, আবার ওই s কি আর দিবে টাকাটা? s তো আর তাদেরকে দিবে না, ওই জন্য ওই টাকাটা মাইনাস করবা। তাহলে দেখো তো কয় টাকা পাবে? ও যে 2 নম্বর লাইনে দেখো, ট্রেড ক্রেডিটর অফ এস লিমিটেড ইনক্লুড 10,000 টাকা ফর গুড সাপ্লাইড বাই লিমিটেড। ওই যে ট্রেড ক্রেডিটর আছে না এসের, ওর মধ্যে 10,000 টাকা অন্তর্ভুক্ত আছে। ওই টাকাটা কে পায়? ওই টাকাটা এইচ পায়। এইচ কি আর দেবে? এইচ তো আর কে দেবে না, ওই জন্য এটাকে বলে কি ইন্টার ট্রানজাকশন। তো এটা পাওনাদার থেকে বাদ দিয়ে দিব, আবার দেনাদার থেকে বাদ দিব, মানে দুই জায়গায় কমাই দিব, এই টাকা তো আর দিবে না। তাহলে লেস দেখবা ইন্টার ট্রানজাকশন বা সেট অফ লিখতে পারবা, ইন্টার ট্রানজাকশন কয় টাকা? এই 10,000 টাকা মাইনাস করে দাও, থাকে 90,000 টাকা। তারপর কি আছে দেখো সম্পদ পাশে, প্রিপেড ইন্স্যুরেন্স ছিল, প্রিপেড ইন্স্যুরেন্স, এটা দেখো একটাই আছে, শুধু এসের ঘরে ছিল। কয় টাকা ছিল প্রিপেড ইন্স্যুরেন্স? 10,000 টাকা। এই যে 10,000 টাকা বসে দাও। তারপর কি আছে? 6% ডিবেঞ্চার ইন এস লিমিটেড, এই দেখো 6% ডিবেঞ্চার, এটা বিনিয়োগ করছে, সম্পদ পয়সা আছে না, ইনভেস্ট করছে, কিন্তু কোন কোম্পানির কাছে ইনভেস্ট করছে? ওই অ্যাসের কাছে। এটাকে আর কি পাবে না, তো এটাও বাদ দিয়ে দিবা। তো কয় টাকা ছিল ইনভেস্ট করছিল? 60,000 টাকা আছে না, তো লেস ইন্টার ট্রানজাকশন, ইন্টার ট্রানজাকশন, এই 60,000 পুরোটাই বাদ দিয়ে দিবা। তারপর কি আছিল? শেয়ার ছিল, ওই শেয়ার কাছে আমরা টাকা ভাগ করে ফেলছে, এটা আর আসবে না। ওই যে শেয়ারের মধ্যে ইনভেস্ট করছে না অ্যাসেট মধ্যে, ওর জন্য এই টাকা আর আসবে না। যদি অন্য কোম্পানিতে করতো তাহলে ওটা বলছ। তারপর কি ছিল? হ্যাঁ ওই শেয়ার আসবে না। তারপর ছিল ক্যাশ ইন হ্যান্ড, কয় টাকা ছিল ক্যাশ ইন হ্যান্ড? ছিল ওই যে ব্যাংক আছে, হ্যান্ড তো নাই, ক্যাশ এট ব্যাংক আছে, ক্যাশ এট ব্যাংক কয় টাকা আছে টোটাল? 70 আর 20 টোটাল হচ্ছে 90,000 টাকা। তারপর